আগের ভিডিওতে আমি বলেছিলাম ভাগবত আচার্যের প্রাপ্তির প্রায় 100 বছরেরও বেশি সময় পরে কিভাবে শ্রী কালীপ্রসন্ন চক্রবর্তী এই শ্রী ভাগবত আচার্যের লীলা স্থলে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রী রঘুনাথ আচার্য যে স্থানে শ্রী গৌর সুন্দরকে শ্রী ভাগবত পাঠ শুনিয়ে শ্রী ভাগবত আচার্যের উপাধি পেয়েছিলেন বলে এই স্থানে শ্রী ভাগবত আচার্যের শ্রী পাঠবাড়ির নাম রাখলেন। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ যে স্থানে দাঁড়িয়ে 3 প্রহর নৃত্য করেছিলেন সেই স্থানেই শ্রী ভাগবত আচার্যের সমাধি দেয়া হয়েছিল। সেই স্থানে শ্রী ভগবত আচার্যের সমাধির কথা জানতে পেরে একটি ছোট্ট মন্দির নির্মাণ করে ওই মন্দিরের নাম শ্রী ভাগবত আচার্যের শ্রী পাঠবাড়ির নাম রাখলেন। শ্রী কালীপ্রসন্ন চক্রবর্তী খড়দহের গোস্বামী প্রভুদের শিষ্য ছিলেন। তার বাগবাজারের বাড়িতে শ্রী রাধামোহন, শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর নিত্য সেবা হতো। তিনি তখন বাগবাজারের বাড়ি ঠাকুরদের সেবা ও বরাহনগরের নিতাই গৌরাঙ্গের সেবা, এই 2 স্থানে ঠাকুরদের সেবা করতে তার বড়ই অসুবিধা হচ্ছিল। তাই তিনি বাগবাজারের বাড়ি ছেড়ে সেখানকার সমস্ত ঠাকুরদের নিয়ে এবং তার পরিবারের সব সদস্যদের নিয়ে বরাহনগর পাঠবাড়িতে আসলেন। এইভাবে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের সেবার সঙ্গে শ্রী শ্রী রাধামোহন, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী এসে মিলিত হলেন। আজ অবধি সেই সমস্ত বিগ্রহ পাঠবাড়িতেই সেবিত হচ্ছেন। শ্রী কালীপ্রসন্ন চক্রবর্তী বাবা তারকনাথের আদেশে এই মন্দির প্রতিষ্ঠা করার ফলে তিনি তার দুরারোগ্য ব্যাধি হতে মুক্ত হয়ে মহা আনন্দে নিজ হাতে সমস্ত ঠাকুরদের অতি যত্ন সহকারে সেবা করতে লাগলেন। এইভাবে কিছুকাল সেবা করার পর তার প্রাপ্তি হলে তার পুত্র শ্রী কৃষ্ণপ্রসাদ এবং তার প্রাপ্তি হলে তারপর তার পুত্র শ্রী ভোলানাথ ঠাকুরের সেবা করতে লাগলেন। কিন্তু ভোলানাথের কোনো পুত্র সন্তান ছিল না। কাজেই শ্রী ভোলানাথ তখন শ্রী কার্তিক চন্দ্র মুখোপাধ্যায় নামে একজন পূজারীর দ্বারা ঠাকুরের সেবা চালাতে লাগলেন। শ্রী কার্তিক চন্দ্রের পুত্র শ্রী লোকনাথ বিবাহের কিছুকাল পরেই ইহধাম ত্যাগ করলেন। তখন কার্তিক চন্দ্র এবং তার বিধবা পুত্রবধূ এই সেবা চালাতে পারবেন না ভেবে 1232 সালে বৈশাখ মাসে শ্রীরূপ দাস বাবাজি নামে এক বৈষ্ণবের হাতে সেবাভার দিয়ে শ্রী কার্তিক চন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শ্রীরূপ দাস বাবাজি 1232 থেকে 1270 অবধি ঠাকুরের সেবা করলেন। শ্রীরূপ দাসের পর তার শিষ্য শ্রীনিবাস বাবাজি 1270 থেকে 1294 সাল পর্যন্ত ঠাকুরের সেবা করেছিলেন। যেহেতু কালীপ্রসন্ন চক্রবর্তী মাঘী পূর্ণিমাতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তাই এই দিনই এই পাঠবাড়িতে বড় উৎসব পালিত হয়। শ্রীনিবাস বাবাজির পরবর্তীকালে অর্থাৎ 1294 হইতে শ্রী শ্রী নিতাই গৌরের সেবাভার গৃহভক্ত শ্রী রাজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের হাতে আসে। শ্রী রাজেন্দ্রনাথের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণের হাতে 1302 সালে সেবার ভার আসে। শ্রী শশীভূষণের বিজয় নামে একটি পুত্র ছিল। 1310 সালের চৈত্র মাসে মহাপ্রভুর আগমনী উৎসবের দিন শ্রীপাদ বাবাজি মহারাজের এই গুরুদেব শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের আগমন হয়। তিনি জানতে পারেন যে এই স্থানে ঠাকুরের সেবার জন্য বড়ই অর্থের অভাব হচ্ছে এবং শ্রী মন্দির ভেঙে পড়ছে। তাই তিনি আরও 2 ভক্তকে দিয়ে অর্থের জোগাড় করিয়ে দিলেন। শ্রী শশীভূষণের 1314 সালের প্রাপ্তি হলে তার পুত্র শ্রী বিজয় কোনো রকমের সেবা করতে লাগলেন। কিন্তু শ্রী বিজয় তারপর বৃহৎ সংসার ও ঠাকুরের সেবা চালাতে অসমর্থ হলে শ্রীপাদ বাবাজি বা রামদাস বাবাজিকে বললেন, আপনি এই সেবার ভার গ্রহণ করুন। এরপর 1334 সালের 4 চৈত্র শনিবার বেলা 11টার সময় শ্রী অতুল কৃষ্ণ গোস্বামী এবং বাবাজির শিষ্য পুলিমবাবু, অতুলবাবু, দেবেনবাবু, ললিতবাবু এনাদের সকলের একান্তিক প্রচেষ্টার ফলে পাটবাড়ি বাবাজি মহাশয়ের নামে রেজিস্ট্রি হলো এবং সকল স্মারক দ্রব্যগুলিও বাবাজি মহাশয়ের নামেই রেজিস্ট্রি হলো। অতঃপর সকল ভগ্ন মন্দির সংস্কারের পর 1337 সালের 5ই কার্তিক
বুধবার বর্তমান নতুন মন্দিরে নিতাই গৌড়ের মূর্তি প্রতিষ্ঠিত হলো বেলা 10:34। জয় নিতাই, জয় গৌড়। এ স্থানে কিভাবে যাবেন, কিভাবে পুজো দেবেন এবং এই মন্দিরের কিভাবে দীক্ষা গ্রহণ করতে পারবেন, কিভাবে প্রসাদ গ্রহণ করতে পারবেন, এই সমস্ত তথ্য দেয়া আছে বড়হানগর পাটবাড়ির প্রথম পার্টে। আর বড়হানগর পাটবাড়ির সেকেন্ড পার্টে দেয়া আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন ও লীলার কথা এবং শ্রী ভগবত আচার্যের ভাগবত পাঠ শুনে 3 প্রহর নৃত্য করেছিলেন এবং এই স্থানে 3 দিন থেকে সমস্ত বড়হানগরবাসীকে ধন্য করেছিলেন। আজও শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই খড়ম এই স্থানে সেবিত হচ্ছে। এবং বড়হানগর পাটবাড়ির 3য় পাঠে আমি বলেছিলাম কিভাবে বাবা তারকনাথের আদেশে এই স্থানের পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। জয় নিতাই, জয় গৌড়।